করোনার প্রথম ধাক্কার অনেকটাই কাটিয়ে উঠেছে বাংলাদেশ। সংশয় কাটছে না নন কোভিড অসুখের চিকিৎসা নিয়ে। হাসপাতালগুলোতে বেশিরভাগ রোগী এখন অন্যান্য রোগের। দর্শক, কোভিড সহ সেসব রোগের চিকিৎসা নিয়ে যমুনা টেলিভিশনে আবারও শুরু হলো ডক্টরস অন কল। থাকছেন দেশবরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা, সরাসরি পেয়ে যাবেন আপনার সমস্যার সমাধান। পরামর্শ পেতে ফোন করুন 02-9824-052 এই নম্বরে। সাথে আছি আমি আখলাকুস সাফা। আজ কথা বলবো এই সময়ের স্বাস্থ্য নিয়ে। সাথে আছেন বারডেম জেনারেল হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন মোল্লা। ডাক্তার আবিদ হোসেন, আপনাকে স্বাগত আমাদের ডক্টরস অন কলে। প্রথম যে প্রশ্নটিতে আমরা যেতে চাই সেটি হচ্ছে যে ইদানিংকালে যেটি দেখা যাচ্ছে যে নতুন করে শিশুদের সর্দি, কাশি এবং ইনফ্লুয়েঞ্জার যে লক্ষণগুলো দেখা যাচ্ছে, সেক্ষেত্রে করোনার মধ্যে বেশ উৎকণ্ঠায় পড়ে যাচ্ছেন অভিভাবকরা। আপনারা আসলে কি ধরনের সাজেশন দিচ্ছেন এবং ঘরে বসে কি ধরনের ট্রিটমেন্টের পরামর্শ দিচ্ছেন? কোন কোন ক্ষেত্রে একদম হাসপাতালে যাওয়াটা বাধ্যতামূলক? ডাক্তার আবিদ হোসেন মোল্লা আমাদের সঙ্গে আছেন। স্যার, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। স্যার, আমি প্রশ্নটা আরেকবার করি। সেটি হচ্ছে যে নতুন করে সর্দি কাশি শিশুদের প্রকোপ দেখা দিয়েছে, একই সঙ্গে করোনার ভয়টিও কাটেনি, অভিভাবকরা এক ধরনের উৎকণ্ঠায় রয়েছেন। আপনারা কি ধরনের পরামর্শ দিচ্ছেন? আলাদা করার উপসর্গগুলো কিভাবে আসলে আপনারা আলাদা করছেন? কি কি ধরনের চিকিৎসায় যাচ্ছেন? ধন্যবাদ। প্রশ্নটা খুবই যথোপযুক্ত। আমাদের শ্বাসতন্ত্রে যে সমস্ত সমস্যাগুলো হয় তার অনেকগুলো রোগ জীবাণুবাহিত, এবং এই রোগ জীবাণুর ভিতরে ব্যাকটেরিয়াও আছে, ভাইরাসও আছে। তো এই যে সমস্ত ভাইরাসগুলো এই সংক্রমণগুলো করে, তার ভিতরে করোনা ভাইরাসও আরেকটা। তো আমরা ইতিমধ্যেই জেনেছি করোনা সম্পর্কে অনেক আলাপ আলোচনা হয়েছে, এবং সেখানে দেখা যায় এখানে জ্বর আসে, কাশি হয়, তারপরে কখনো কখনো এটা অনেক জটিল আকার ধারণ করে। সাধারণ মানুষের পক্ষে এটা করোনা অথবা করোনা ভাইরাসের অন্য কিছু দিয়ে আক্রান্ত হয়েছে কিনা সেটা বোঝা এবং পার্থক্য করা একটু ডিফিকাল্ট। তবে আমার সাজেশন যেটা হলো সেটা হলো, জ্বর আসলে আর 5টা বাচ্চার জন্য যে চিকিৎসায় আমরা দেই না কেন, সেখানে জ্বরের জন্য প্যারাসিটামল দেওয়া, শরীর মুছে দেওয়া, বেশি করে পানি খাওয়ানো, বেশি করে লিকুইড খাওয়ানো, ভিটামিন সি জাতীয় ফ্রুটস এগুলো খাওয়া। তো এটা দেওয়ার পরে তাকে পর্যবেক্ষণ করা। তো পর্যবেক্ষণটা আমরা যেটা করি, আমাদের শরীরের যে কোনো জায়গায় ইনফেকশন হতে পারে, তার ভিতরে সব থেকে বেশি সংক্রমণ হয় শ্বাসতন্ত্রে। সে পর্যবেক্ষণটা কি, যে এই বাচ্চাটার কোনো শ্বাসে কষ্ট হচ্ছে কিনা, অথবা তার ভিতরে কোনো জরুরি অবস্থা জেগে উঠেছে কিনা, সেটা বাবা মারা কিন্তু বাসায় বসে দেখতে পারেন। যে বাচ্চাটা প্রাণচাঞ্চল্যে ভরপুর ছিল, সেই বাচ্চাটা এখন খাচ্ছে না, কেমন যে চুপচাপ হয়ে গেছে। এই বাচ্চাটার শ্বাসের গতিটা বেড়ে গেছে, সে আগে যে গতিতে শ্বাস নিত এখন দেখা যায় যে অনেক বেশি শ্বাস নিচ্ছে। সুতরাং মা বাবারা এটি খেয়াল করবেন, বাচ্চা যখন ঘুমিয়ে থাকে তখন এই বাচ্চার বুক, পেট মিনিটে কতবার ওঠানামা করছে, এবং এটা কিন্তু প্রত্যেকটা বয়সের জন্য একটা নির্দিষ্ট মাত্রা আছে। যেমন যে সমস্ত বাচ্চাদের বয়স 2 মাসের কম, তাদের প্রতি মিনিটে যদি 60 বারের বেশি বুক ওঠানামা করে, তাহলে কিন্তু দুশ্চিন্তার কারণ আছে। ঠিক একইভাবে যে সমস্ত বাচ্চাদের বয়স 1 বছর পর্যন্ত, তাদের 50 প্রতি মিনিটে। যে সমস্ত বাচ্চাদের বয়স 1 বছরের বেশি, তাদের প্রতি মিনিটে যদি 40 বারের বেশি বুকটা ওঠানামা করে, তাহলে বুঝতে হবে যে তার শ্বাসে কষ্ট হচ্ছে। এছাড়া আরেকটা জিনিস বাচ্চাদের হয়, সেটা হলো যে সে যখন শ্বাস নেয় তখন তার বুকের খাঁচার নিচের অংশটা ভিতরের দিকে ডেবে যায়। এই ডেবে যাওয়া অংশটা যখনই হয়, বাচ্চার শ্বাসকষ্ট হয়, তখনই কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে। সুতরাং এই জায়গাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, বাচ্চাকে পর্যবেক্ষণ করব, বাচ্চার শ্বাসের গতি পর্যবেক্ষণ করব, বাচ্চার বুকের কাছে নিচের অংশ ডেবে যাচ্ছে কিনা এটাকে পর্যবেক্ষণ করে। এছাড়া আরো অনেক জটিলতা হতে পারে, সে পর্যন্ত আমরা যাবই না। এই সময় কিন্তু আমরা কোনো স্বাস্থ্য কেন্দ্রে কোনো ডাক্তার আবিদ হোসেন, আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা দর্শকের প্রশ্নটি নিতে চাই। দর্শক, আপনার নাম বলবেন, বয়স বলবেন, যার সমস্যা, এবং একই সঙ্গে কোথা থেকে বলছেন সেটিও বলবেন। হ্যাঁ, আমার নাম নিশান, আমি ঢাকা থেকে বলছি, কুড়িল থেকে। আর হলো কি, আমার ভাগিনার বয়স 9 বছর। আপনি প্রশ্নটি করুন।
হ্যাঁ, আমার ভাগিনার বয়স 9 বছর। তো ওর মানে ওখানে একটা হার্নিয়া হয়েছে। তো এটা কি আমরা চাচ্ছি যে এখন কি অপারেশন করতে হবে নাকি আরো পরে করলে ভালো হবে? হার্নিয়া অপারেশনটা এটা নির্ভর করছে কত বড় এবং এর কতটুকু জরুরি অবস্থা করতে পারে। কারণ হার্নিয়া হলো একটা মানে পেটের মাংসের ভিতর দিয়ে একটা নাড়ির অংশ ঢুকে যাওয়া। তো সুতরাং এটা অনেক সময় ওখানে আটকিয়ে যেতে পারে। সেই জন্য আপনার উচিত হবে একজন সার্জারি বিশেষজ্ঞের সাথে দেখা করে ওর স্ট্যাটাসটা বুঝে তার জন্য প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া দরকার। কারণ 9 বছর বয়সে অনেক হার্নিয়া কিন্তু এমনি এমনি ভালো হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওটা যখন যায় নাই তখন এটা বোধহয় অপারেশন লাগতেও পারে। সুতরাং তার আগে একটু বিশেষজ্ঞ পরামর্শ নিন। ডাক্তার আবিদ হোসেন, আমরা একটি প্রশ্ন নিতে চাই। আমাদের সঙ্গে দর্শক আছেন, ঝালকাঠি থেকে আছেন মিস্টার কাইয়ুম। কাইয়ুম, আপনার প্রশ্নটি করবেন। বাচ্চার বয়স কত এবং কি কি সমস্যা হচ্ছে? জি, আমার বাচ্চার বয়স হয়েছে 3 বছর, একটা আর একটার বয়স 8 মাস। তো ওদের দুইজনেরই নাক থেকে পানি ঝরতেছে আর হালকা শরীর গরম আর হালকা হালকা কাশি আছে 3 দিন যাবত। আমি নাপা এবং ওই ডেজলর এই ওদেরকে খাওয়াইছি। আচ্ছা, জ্বর তেমন নাই, তো হালকা গা গরম, তাই না? জি। তো আপনার এমনি যে বাচ্চাটা 3 বছর আছে এবং যে বাচ্চাটা 8 মাস আছে, 3 বছরের বাচ্চার যেমন জ্বর না থাকলে নাক দিয়ে পানি পড়ার জন্য অ্যাকচুয়ালি কিছু করার দরকার নাই। আপনি ডেজলর দিচ্ছেন 2 দিন 3 দিন দিয়ে এটা বন্ধ করে দিন। এই সময় সবথেকে বেশি জরুরি হলো ওই বাচ্চাটার জন্য যদি কাশি থাকে তাহলে একটু গরম পানি অথবা লেবু চা দিতে পারেন। আর 2 নম্বর সবথেকে জরুরি যেটা, সেটা হলো ভিটামিন সি আছে এমন জাতীয় খাবার, যেমন এখন মালটা পাওয়া যায়, মালটা রস দেওয়া যায়, কমলা লেবুর রস দেওয়া যায়। এগুলো দিলে পরে ভিটামিন সি শরীরে গেলে এই সমস্ত ছোটখাটো জিনিস ভাইরাস থেকে হয়, এগুলো প্রতিরোধ করা সম্ভব। কিন্তু যে বাচ্চাটার বয়স 8 মাস, এটাকে কিন্তু একটু নজরে রাখতেই হবে। কারণ হলো যেই বাচ্চারা যত ছোট হয় তারা তত তাড়াতাড়ি কিন্তু অসুস্থ হয়ে যায়। সেই জন্য ওদের যে কথাটা আমি একটু আগেই বলছিলাম, ও যখন ঘুমিয়ে থাকে তখন আপনি দেখবেন যে শ্বাসের অবস্থাটা কি, সে কেমন শ্বাস নিচ্ছে, স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে না সে ঘন ঘন শ্বাস নিচ্ছে নাকি নাকটা বেশি ফুলছে, এই জায়গাগুলো একটু খেয়াল করেন। আর দ্বিতীয় যে কথাটা হলো সেটা হলো যে বাচ্চাটা তো মায়ের দুধ খায়, তাই না? এটা অবশ্যই খাবে এবং খেয়াল করবেন যে তার দুধ টানার প্রবণতা এবং শক্তি এবং ইচ্ছা কতটুকু আছে, সে দুধ টানতে পারছে কিনা। এই দুটো জিনিস যদি ঠিক থাকে আমার মনে হয় দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। আর ছোট বাচ্চাকে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দিয়েন না, ডেজলর জাতীয় ওষুধ 8 মাসের বাচ্চাকে দেওয়ার দরকার নেই। কাইয়ুম, নিশ্চয়ই ডাক্তারের কাছ থেকে আপনার উত্তরটি পেয়েছেন। আমরা একটি প্রশ্নে যেতে চাই। আমাদের একজন সহকর্মী প্রশ্নটি তার সন্তানকে নিয়ে, বয়স 18 মাস, খাদ্যাভ্যাস সংক্রান্ত একটি বিষয়। 2 ঘন্টা পর পর বাচ্চাকে খাওয়ানো হচ্ছে, কিন্তু বেশ কয়েকদিন যাবত যেটি দেখা যাচ্ছে, বিশেষ করে সলিড কোনো খাবারের পর বাচ্চার বমি হচ্ছে। সেই ক্ষেত্রে খাদ্যাভ্যাসের কোনো পরিবর্তন আনার সাজেশন দেবেন নাকি হচ্ছে এই 2 ঘন্টা পর পর খাবারটাকে আরেকটু ডিলেটা বাড়িয়ে দেওয়া, কোন দিক থেকে সমাধান হতে পারে? সমাধানের অনেকগুলো দিক আছে। প্রথমে ওই বাচ্চার মায়ের কনসেপচুয়ালি এটা স্বীকার করতে হবে যে মানুষের ক্ষুধা তৃষ্ণাটা একান্ত নিজস্ব এবং ইনহারেন্ট একটা ব্যাপার। এখানে জোরাজোরি, মারামারি, কাটাকাটি কোনো সুযোগ নাই। 2 নম্বর হলো আমরা যে খাবার খাই সেটা যে খাবার খাওয়ার পরে পাকস্থলীতে যায়, পাকস্থলীতে যে খাবারের প্রথম যে হজমের যে প্রক্রিয়াটা শুরু হয়, সেই প্রক্রিয়া শুরু হয়ে স্টোমাকটাকে খালি করতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। সুতরাং এই 3 থেকে 4 ঘন্টার সময় না দিয়ে যদি কেউ 2 ঘন্টা পর পর খাওয়ায় তাহলে স্টোমাকের মধ্যে অলরেডি খাবার থেকে যায় এবং তারপরে আবার অতিরিক্ত খাবার ওর পরে যে জমা হয়, ফলশ্রুতিতে যেটা হয় বাচ্চা যা খেয়েছিল তার সবটাই বমি করে দেয়। তো এই জায়গাটায় আমি বলতে চাই যে খাবারটা, আমি যেটা বলি সেটা হলো খাবার হবে বাচ্চা নিজের ইচ্ছা মতো। আমাদের কাজ হলো বয়সের জন্য, যে বয়সের জন্য প্রযোজ্য সেই বয়সের জন্য যে খাবারটা সব থেকে ভালো সেটা মা বাবা সিলেক্ট করবেন। কারণ মা বাবারা নিজেরাই দাবি করেন, আমরা সবাই দাবি করি আমাদের সন্তানরা আমাদের কাছে সব থেকে বেশি প্রিয়। তো সেই প্রিয় সন্তানের জন্য আমাদের খাবারটাও হওয়া উচিত মানে উপযুক্ত খাবার, যার মাধ্যমে বাচ্চা বেনিফিটেড হয়। এখানে জোরাজোরি করা যাবে না। বাচ্চার ক্ষুধার সাথে সমন্বয় করে খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন। স্যার, আমাদের সঙ্গে একজন টেলিফোনে আছেন, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে।
খাদ্যাভ্যাসের কথা যেহেতু এসছে সেই জায়গায় আমি একটি কানেক্টেড প্রশ্ন করি, সেটি হচ্ছে পরিবর্তিত খাদ্যাভ্যাস থেকে পুষ্টি সংক্রান্ত এখন কোনো জটিলতা হচ্ছে কিনা? আমরা বেশ কয়েক জায়গা থেকে শুনেছি আয়রন ঘাটতির কথা। একই সঙ্গে জ্বর সর্দির বেলায় যেহেতু অ্যান্টিবায়োটিকের একটি ব্যবহার হয়েছে ইন দ্য মিন টাইম, এই অ্যান্টিবায়োটিকের ব্যবহার শিশুদের বেলায় কোনো ধরনের যে প্রতিক্রিয়া সেগুলো কি এখনই দেখা যাচ্ছে কিনা? প্রথম কথাটা হলো যে খাবারের বিষয়টা, আমার তো অনেক দিনে আমি বাচ্চাদের চিকিৎসা করি, তো আমার চোখে যেটা এখন পড়েছে আয়রন ঘাটতি। যারা গরিব মানুষ, যাদের খাবার এক বেলা খায় তো পরের বেলায় জোটে না, তাদের যে কোনো ধরনের খাবার খায় সেখানে আয়রন ঘাটতির খাবার খেয়ে থাকে, যে কোনো একটা দিয়ে পেট ভরে। কিন্তু যখন এই আয়রন ঘাটতিটা আমরা দেখতে পাই যে সমাজে যারা উচ্চবিত্ত তাদের ভিতরে, তখন মনটা খারাপ হয়ে যায়। কারণ হলো যে সমস্ত খাবারগুলো খাওয়ানো হয় সেগুলো অনেকগুলো হলো আয়রন ডেফিসিয়েন্ট খাবার। আমি সোজা কথায় বলি, যে সমস্ত খাবারগুলোতে আয়রন কম, এই আয়রনটা কিন্তু আমাদের শরীরে হিমোগ্লোবিন তৈরি করতে অত্যন্ত প্রয়োজনীয় একটা উপাদান। সুতরাং দিনের পর দিন যদি আয়রন খাবারে ঘাটতি থাকে তাহলে বাচ্চা রক্তশূন্যতায় ভুগতে পারে। এবং যে সমস্ত খাবারগুলো দেখতে সাদা সাদা, যেমন আমরা দেখি চালের গুঁড়া, সুজি, তারপরে এই মানে সেরেলাক, তারপরে হলো এগুলো অবশ্য অভিভাবকরা নিশ্চয়ই সেই ডায়েট চার্টটা আসলে মেনটেন করেন এবং তারা দেখে নেবেন অবশ্যই। ডাক্তার আবিদ হোসেন মোল্লা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং একই সঙ্গে দর্শক আপনাদেরও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। এই ছিল আজকের আয়োজনে, এতক্ষণ সঙ্গে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ।